তাকে সময় দিতে হবে আমার। বাবা তুই ভালো হয়ে যা না, দেখবি অনেক ভালো মেয়ে তোর জীবনে আসবে। এসব বাজে নেশা, মানুষ মারা, ধর্ষণ বাদ দে বাবা। ভালো করে পড়াশোনা কর বাবা, মানুষের মতো মানুষ হয়ে যা। আমি তাহলে গরু নাকি মম? এই আমার ছেলে যা বললো তাই করো, তুমি যাও। রাজের মায়ের এই বাসাতে কোনো কথার দাম নাই। নামে মাত্র এমপির বউ, কিন্তু তার কোনো গ্রহণযোগ্যতা নাই এই বাসাতে। রাজের জন্য সকালের খাবার দিল। রাজ ফ্রেশ হয়ে এসে সকালে নাস্তা করে গাড়ি বের করে ভার্সিটি চলে গেল। আপনার সন্তানকে কোরআন এবং দ্বীনের শিক্ষা দিন। শামীম রহিমকে বিদায় জানিয়ে ভার্সিটির ভিতরে ঢুকলো। ঢুকে দেখে অনেক মেয়ে এমন পোশাক পরেছে যে তাদের দিকে চোখ তুলে তাকানোও যাচ্ছে না। কিছু কিছু ছেলে মেয়ে এমনভাবে জড়াজড়ি করে বসেছিল যা বলার বাইরে। এমন ছোট পোশাক কোনো মেয়ে পরে নাকি? তাই শামীম মাথা নিচু করে আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। এবার ভার্সিটির সবার চোখ গেল এক অদ্ভুত মানুষের উপর, আর সেটা হলো আমাদের গল্পের নায়ক শামীম। ভার্সিটির সবাই হা হয়ে তাকিয়ে আছে শামীমকে দেখে। তারা সবাই মনে হয় শামীমকে জোকার বা পাগল মনে করতেছে। এমন ঢিলে ঢালা শার্ট প্যান্ট কেউ পরে? মাথা চুল ছোট করে কাটা, তেল দিছে, আবার পায়ে ফুটপাতের থেকে কেনা স্যান্ডেল। সবার জানা মতে এত বড় ভার্সিটিতে এমন বেশে কেউ কখনো আসে নাই। তাহলে এই ছেলেটা কে, আর এমন পাগলের মতো কাঁধে ব্যাগ নিয়ে কোথায় যায়? সবাই শামীমের দিকে তাকিয়ে হাসাহাসি করতেছে। শামীম সেই যে মাথা নিচু করে যাচ্ছে, সে কি বলতেছে তা শোনার দরকার নাই। আর ভার্সিটির সবাই যে শামীমকে নিয়ে বলতেছে কথা, তা শামীম জানে না। হঠাৎ করে কে যেন শামীমকে এই যে পাগল, ওদিকে কোথায় যাও বলে ডাক দিল। কিন্তু শামীম শোনার পরও মনে করলো অন্য কাউকে ডাক দিল মনে হয়। ডাকটা আর কেউ না, স্বয়ং রাজ নিজে দিছে। কিন্তু রাজের ডাক না শোনায় রাজ আরও বেশ কয়েকবার ডাক দিল, কিন্তু শামীম শুনল না। তাই রাজ এবার তার সাথে দুইটা চেলাকে বলল শামীমকে ধরে এখানে নিয়ে আসতে। রাজের কথা মতো দুইজন শামীমের কাছে গেল। শামীম নিচে দেখে চলার কারণে হঠাৎ শক্ত কিছুর কাছে ধাক্কা খেলো। তাই দেখার জন্য মাথা তুলে তাকিয়ে দেখে দুইজন সেই বডি বিল্ডার মানুষ শামীমের সামনে দাঁড়িয়ে। শামীম কোনো কিছু বলতে যাবে, তার আগে শামীমকে দুজনে ধরে রাজের কাছে নিয়ে গেল। এই পাগলের বাচ্চা পাগল, তোকে যে সেই তখন থেকে ডাকতেছি, তুই একবারও যেন শুনছিস? পাগল কাকে বলছেন ভাই? শামীমের কথা শুনে রাজসহ তার বন্ধুগুলো হাসতে থাকলো। পাগল তো তুই শালা। আমি পাগল হতে যাব কেন? আমি তো এই ভার্সিটির ছাত্র, আর আমার নাম হলো শামীম। এই বেটা, তোর কাছে এত কিছু শুনতে যাচ্ছি নাকি? আর তোকে তো কোনোদিন ভার্সিটিতে দেখি নাই। আর তুই এখানে চান্স পেলি কেমন করে? আর এসব কি পরে এসেছিস? তোর গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, গোসল করিস না নাকি? আমি আজকে প্রথম আসলাম ভাই, আর আমি অনেক গরিব তো, তাই আমার পোশাকগুলো এমন। মানে অন্য মানুষ দান করেছে তার পোশাক এগুলো। আর দয়া করে আমাকে বেটা বলবেন না। বেটা রংপুরে মানুষের ভাষায় নিজের ছেলেকে বোঝায়। আরে বেটা, খয়েতে দেখিয়া আমাকে বেটা বলতে বারণ করে। তুই জানিস আমি কে? আর এখানে কোনো খয়েতের জায়গা নাই। এই ভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা অনেক বড় পরিবারের সন্তান। পড়াশোনায় কোনো ধনী গরিব থাকতে নেই ভাই। আমি ভালো রেজাল্ট করেই এখানে চান্স পেয়েছি। শামীমের কথা শুনে আর শামীমকে দেখে রাজের অনেক রাগ হচ্ছে। তবুও রাজ তার রাগ থামিয়ে রাখলো, কারণ ভার্সিটিতে আজ সুপ্রিয়া আছে, অন্তত তার কাছে খারাপ হওয়া যাবে না। তাই বুদ্ধি করে শামীমকে একটা চিরকুট লিখে দিল রাজ। ধর, এই চিরকুটটা ওই যে মেয়েগুলোর মাঝে সবচেয়ে সুন্দর যে মেয়েটা তাকে দিয়ে আসবি। ওই যে গোলাপি কালারের জিন্স টপস পরে আছে যে মেয়েটা, তাকে দিবি, বলবি আমি দিছি। কেন ভাই, আপনি নিজে দিয়ে আসুন। আর চিরকুটে কি লেখা আছে? রাজ অনেক রাগ হলেও নিজের রাগ কন্ট্রোল করলো। আরে ভাই, আমি মেয়েটাকে ভালোবাসি, কিন্তু বলতে পারতেছি না। তুমি তো আমাদের সাথেই পড়ো, তুমি তো আমার বন্ধু, তাই দয়া করে এই সাহায্যটা করো আমার। আচ্ছা, যেহেতু বন্ধু বলেছেন, সেখানে তো বন্ধুর জন্য বন্ধু জীবন দিতে পারে, এটা এমন কি? তাহলে যা ভাই। শামীম আর কোনো কথা না বলে মেয়েটার দিকে এগিয়ে যেতে থাকলো। শামীম তো আর জানে না তাকে র্যাগিং করতেছে রাজ, আর চিরকুটটা সুপ্রিয়াকে দিতে বলেছে। এবার বুঝবে শামীম কত ধানে কত চাল। রাজ শামীমকে মারতে পারে নাই তো কি হয়েছে, এবার শামীমকে কতজন মারে তার টের পাবে শামীম। শামীম চিঠিটা নিয়ে সেই মেয়েগুলোর কাছে গেল। মেয়েগুলো শামীমকে তার কাছে আসা দেখে একটু সরে গেল।
আর নাকে হাত দিয়ে চেপে ধরল। শামীম কাউকে কোনো কিছু না বলে চিরকুটটা সুপ্রিয়ার হাতে দিল। সুপ্রিয়া চিরকুটটা নিয়ে পড়ে দেখে প্রেমপত্র, সাথে ডেটিংয়ে যাওয়ার কথা বলা লেখা আছে। এই জিনিস লেখা দেখে সুপ্রিয়া অনেক রেগে গেল, আর সাথে সাথে শামীমকে পায়ের হাই হিল খুলে মুখে ইচ্ছে মতো মারতে থাকলো। সুপ্রিয়ার সাথে যে মেয়েগুলো ছিল তারা তো চরম অবাক। এই পাগলের মতো ছেলেটা চিরকুটে সুপ্রিয়াকে কি দিল, যার কারণে সুপ্রিয়া ছেলেটাকে পায়ের হিল খুলে মারতেছে। সবার চোখ তখন সুপ্রিয়া আর শামীমের উপর। সেই সময় সেখানে সুপ্রিয়ার গার্ড দুটো আসে, আর তারপর আসে ইমন। এই পাগলের বাচ্চা আমাকে প্রেমপত্র দেয় আর আমাকে ডেটে যাওয়ার কথা বলে। গার্ডগুলো আর শামীমের মুখ থেকে কোনো কিছু শুনতে চাইল না। তারাও শামীমকে কয়েক ঘাত বসিয়ে দিল। সুপ্রিয়া, তুই আমাকে বলবি না আগে? তুই ছিলি যে মেয়েদের ভিড়ে, তোকে কেমন করে বলবো? এই পাগলটাকে উচিত শিক্ষা দে তুই এখন। ইমন এবার শামীমকে মাটি থেকে তুলে দাঁড় করালো। দাঁড় করিয়ে শামীমের দুগালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকে। আমাকে দয়া করে আর গালে মারবেন না, আমার গাল দুটো খুব ব্যথা করতেছে। মারার হলে আমার পিঠে মারবেন ভাই। শামীমের কথা শুনে ইমনের একটু মায়া হলো, তাই আর সে শামীমকে মারল না। আচ্ছা, তুই কে রে? আর তোর সাহস কি করে হলো সুপ্রিয়াকে প্রেমপত্র দেওয়ার? ভাই আমি দেই নাই। ওই যে পিছনে ঘুরে দেখে রাজ আর ওর বন্ধুগুলো সেখানে নাই। কি রে বল? ভাই আমি আসতেছিলাম, তখন তিনজন ছেলে আমাকে এই পত্রটা দিয়ে বলে এনাকে যেন দেই। তিনি নাকি এনাকে ভালোবাসে, নিজে বলতে সাহস পাচ্ছে না, তাই আমাকে দিয়েছে দেওয়ার জন্য। কে দিছে নাম বল, ছোট লোকের বাচ্চা। তার নাম জানি না, আমি আজকে প্রথম আসলাম আমি ভার্সিটিতে, আর উনি ওই দিকে ছিল, এখন কোথায় গেল জানি না। আমাকে কি দেখে তোর বোকা মনে হয়? নিজে দিয়ে এখন অন্যের কথা বলছিস তুই? তোকে তো আজ মেরে ফেলবো আমি। যেই শামীমকে মারতে যাবে তখন ইমন সুপ্রিয়াকে আটকে দেয়। অনেক মেরেছিস, আর মারিস না। দেখিস না গাল দুটো কেমন কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে? বাদ দে, চল এবার ক্লাসে যাই। আর তুই শোন, এমন ভুল আর দ্বিতীয়বার করিস না, বুঝলি? দেখ না শরীর থেকে কেমন বাজে গন্ধ বের হচ্ছে। আর পোশাক দেখছিস, মনে হয় কোন ডাস্টবিন থেকে উঠে এসছে। আমার তো একে দেখে বমি বের হবে মনে হয়। আহা, বাদ দে না, এবার চল তো তুই। ইমন জোর করে সুপ্রিয়ার হাত টেনে ধরে নিয়ে চলে গেল, আর শামীম হাত বাম হাত দিয়ে গাল দুটো একটু নেড়ে দেখে গাল বেয়ে রক্ত ঝরতেছে। হায়রে পোড়া কপালি, শামীম তোর কপালে এসব ছাড়া সুখ নাই। শামীম কোনো রকম মাটি থেকে ব্যাগটা তুলে কাঁধে নিলে সেই সময় রাজ চলে আসলো শামীমের কাছে। কি বন্ধু, তোমার মুখ থেকে এমন রক্ত ঝরে কেন? কেউ কি মেরেছে? শামীম মাথা নিচু করে আছে। কাকে কি বলবে, কেউ তোর স্বামীর কথা বিশ্বাস করবে না। কাউকে প্রতিবাদ করবে এমন সাহস শামীমের বুকে নাই। এখন থেকে আমাকে বস বলে ডাকবি, আর যা করতে বলবো তাই করবি। আমার কথা যদি না শুনিস তো তোকে কলেজ থেকে বের করে দিব বেটা। আর শোন, আমার বাবা এখানকার এমপি, আর এই ভার্সিটির ম্যানেজিং কমিটিতে আছে, বুঝতে পেরেছিস তো তুই? শামীমকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চলে গেল রাজ আর তার বন্ধু। শামীম উঠে দাঁড়িয়ে সামনে থাকা ট্যাপের কাছে গিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে মুখে পানির ছিট দিতে থাকলো। যতবার মুখে পানি দেয় ততবার শামীমের মুখটা জ্বালা করতে থাকে। কোনো রকম পানি ঝাঁটা মেরে মুখটা পরিষ্কার করে মাঠে গিয়ে দুর্বাঘাস নিয়ে দাঁত দিয়ে পিষে নিজে নিজে মুখে লাগিয়ে দিল। যখন রক্ত পড়া বন্ধ হলো তখন শামীম তার ক্লাসের দিকে গেল। আমি এই গল্পটার লেখক, আমার নাম মোহাম্মদ শামীম মিয়া, বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলা, কিশোরগঞ্জ থানা, মাগুরা ইউনিয়ন। শামীম ক্লাসের সামনে গিয়ে দেখে স্যার আগে থেকে ক্লাসে আছে, তাই শামীম স্যারের পারমিশন নিয়ে ক্লাসে ঢুকলো। শামীমকে ক্লাসে ঢোকা দেখে ইমন সুপ্রিয়া চরম অবাক হয়ে গেল, আর রাজ তো জানেই। সিটে বসার আগে তোমার পরিচয় দাও। আর তোমার মুখে এসব কিসের দাগ? আর রক্ত দেখাও যাচ্ছে। শামীম মাথা নিচু করে বলতে থাকে, স্যার আমার কোনো পরিচয় নাই। মানে ফাজলামো করো আমার সাথে? স্যার বেয়াদবি মাফ করবেন স্যার, আসলে আমি যখন খুব ছোট তখন আমার আব্বা মা মারা যায়। গ্রামে একটা এতিমখানা আছে যেটা বিদেশের মানুষ চালায়। আমি ছোট থেকে সেখানে পড়াশোনা করেছি আর সেখানেই বড় হয়েছি। আর আমি এতিম তো, তাই অন্যায় না করলেও মানুষের মার খেতে হয়, আর তার চিহ্ন এটা স্যার। এই ছেলে, তুমি কি এসব পোশাক পরে থাকো? আর তুমি কি গোসল করো না? তোমার শরীর থেকে গন্ধ বেরোচ্ছে। স্যারের এমন কথা শুনে সকল ছাত্রছাত্রী হাত দিয়ে নাক চেপে ধরল। স্যার বললাম তো এতিম আমি, আর এসব পোশাক আমার না, মানুষের দান করা। আর আমি গোসল করেছি অনেক পথ হেঁটে আসার কারণে গা ঘেমে গেছে।
তাই হয়তোবা গন্ধ করতেছে। নাম কি তোমার? আর তোমার বাবা মায়ের নামের আগে মরহুম আছে তো নাকি? স্যার আমার নাম শামীম। আর হ্যাঁ স্যার, মরহুম আছে। যাও সিটে গিয়ে বসে পড়ো। কোথা থেকে যে এসব জঙ্গলি আসে ভার্সিটিতে বুঝি না। মানুষ গরিব হয়, গরিব মানুষও পড়াশুনো করে, কিন্তু তাই বলে এসব এতিমের বাচ্চা ভার্সিটিতে, আর ভার্সিটি থাকলো না। শামীম স্যারের কথা শোনার পরও কোনো কিছু না বলে সবার শেষে যে ফাঁকা বেঞ্চটা আছে সেখানে গিয়ে বসলো একাই। শামীম অন্তত এটা জেনে গেছে ওর পাশে কেউ বসবে না, আর কারো পাশে বসতে চাইলেও সে তার পাশে বসাবে না। শামীম বসার পরই স্যার ক্লাস করানো শুরু করে দিল। হঠাৎ একটা পদার্থবিজ্ঞানের অঙ্ক স্যার নিজেও করতে পারতেছে না। ক্লাসের সব ভালো ভালো ছাত্রছাত্রীকে বলল, তারাও পেল না। এমনকি সুপ্রিয়া, ইমন তাদের দুজনের একজনও পেল না। পুরা ক্লাসের সবাই তখন হতাশ। স্যার নিজেও বুঝতেছে না তিনিও কেন করতে পারতেছেন না। স্যার যখন চলে যেতে ধরবে তখন শামীম বেঞ্চ থেকে দাঁড়িয়ে, স্যার যদি অনুমতি দেন অঙ্কটা আমি করে দেই। এখানে কি মজা পেয়েছো নাকি তুমি? আর যেখানে আমি নিজেও করতে পারছি না সেখানে তুমি করবে কি করে? আপনি অনুমতি দিলে করে দিতে পারি। অনেককেই তো বললেন করার জন্য, এবার না হয় আমি চেষ্টা করি। আসো, তোমার জ্ঞান শক্তি দেখি এবার। শামীমের কথা শুনে সব ছাত্রছাত্রী হাসতে থাকলো আর পাগল পাগল বলতে থাকলো। শামীম ওসব কানে না নিয়ে মার্কার, পেন আর ডাস্টার হাতে নিয়ে হোয়াইট বোর্ডে গেল। তারপর ধীরে ধীরে অঙ্কটা করতে থাকলো। প্রথমে সবাই হাসাহাসি করলেও পরে সবাই কেমন যেন স্তব্ধ হয়ে গেল। শামীমের মনোযোগ বোর্ডে আর অঙ্কটাতে। স্যার তো এক দৃষ্টিতে শামীমকে দেখেই যাচ্ছে। যখন শামীমের অঙ্ক করা শেষ হলো, স্যার দেখেন তো ঠিক আছে কিনা। স্যার এবার দেখলো পুরো অঙ্ক ঠিক আছে। স্যার যেন নিজেকেই আর বিশ্বাস করতে পারতেছে না। একটু আগে যাকে এতিম গায়ে গন্ধ বলে দেখতে পারতেছিল না, সেই এতিম অসহায় ছেলেটা কত সুন্দর করে সমাধান করে দিল। এটা তুমি কেমন করে পারলে? স্যার আমি কিছুদিন আগে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক নিজে নিজে সমাধান করেছি। তোমার কোনো টিচার নাই? নিজে খেতে পারি না, আবার টিচার কোথায় পাবো স্যার? আর আমি তো অন্যদের মতো অন্য কোথাও সময় দেই না। অবসর সময় কাটলে বইকে সময় দেই স্যার। সরি শামীম, আমি মানুষ চিনতে ভুল করেছি, ক্ষমা করে দিও আমাকে। ছি ছি স্যার, কি বলেন এসব আপনি? আপনি তো আমার পিতা সমতুল্য। আপনি আমাকে বকবেন, মারবেন, যা খুশি বলবেন, এটা কোনো ব্যাপার না। পিতা কি সন্তানকে নানা রকম কথা বলে না? আর সবাই অঙ্কটা নোট করে নাও, আজ আসি। স্যার চলে গেলে শামীম ওর নিজে সিটে বসে আবার বই বের করে মনে মনে পড়তে থাকলো, আর বাকি সবাই অঙ্ক করতে থাকলো। অঙ্ক করা সবার শেষ হলে সবাই শামীমের দিকে অবাক হয়ে দেখতেছে। কেউ ভাবতে পারতেছে না শামীম অঙ্কটা করেছে, এবং আরও এত সহজ সরল ছেলে শামীম। সুপ্রিয়া তো মনে মনে নিজেকে গালি দিতেছে, কেন সে এমন কাজ করতে গেল শামীমের সাথে। ছেলেটা যে অনেক ভালো ছাত্র আর তার মন মানসিকতাও ভালো, তার প্রমাণ তো মিলে গেল। রাজ তো শামীমকে পারে না, এখানেই সবার সামনে মারে। একদিন ভার্সিটি এসে হিরো সাজতে চায় শামীম। এরপর যদি এমন কিছু করা দেখে তো শামীমের অবস্থা খারাপ করে দিবে রাজ। ইমন তো ভাবতেছে এখন তো আরও একজন তার সামনে চলে গেল। তার বাবা যদি একবার জানতে পারে ইমন ক্লাসের তৃতীয়, তাহলে তো খবর আছে। সবাই ক্লাস শেষ করে বাইরে গেলেও শামীম ক্লাসেই থাকলো, কারণ রাতে যে শামীম পড়াশোনা করবে তার তো কোনো সুযোগ নাই। এখান থেকে গিয়েই শামীমকে আবার রিক্সা নিয়ে বের হতে হবে, তাই তো ক্লাসেই পড়াটা শেষ করতেছে শামীম। ইমন যে সুপ্রিয়াকে ভালোবাসে তা রাজ জানে, কিন্তু রাজ ইমনকে যে সুপ্রিয়ার কাছ থেকে সরাবে তার কোনো উপায় পায় না। আর ইমন হলো এই ভার্সিটির বক্সিং চ্যাম্পিয়ন, তাকে তো মেরেও থামানো যাবে না, কৌশলে হাঁটতে হবে। সুপ্রিয়া, ইমন আরও বেশ কয়েকজন বড়লোকের ছেলে, মানে ওদের বন্ধু বান্ধবী ক্যান্টিনে বসেছে খাবে বলে, আর ওদের আজকের টপিক হলো শামীম। সবার মাথায় এখন শামীমের কথা। আচ্ছা ইমন, তুই কি বিশ্বাস করিস এই এতিম ছেলেটা তার মেধা দিয়ে তখন ক্লাসে অঙ্ক করেছে? আমার মনে হয় না তার মেধা দিয়ে করেছে, মনে হয় এটা মুখস্থ বিদ্যা তার, যেখানে একজন শিক্ষক পারলো না আর ও এমনি এমনি করে ফেললো। এটা আমারও মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। তাছাড়া কারোর কাছে পড়াশুনোও করে না। আমরা এত টাকা খরচ করে কত বড় বড় টিচারের কাছে পড়েও এসব করতে গিয়ে হিমশিম খাই, আর সে কিনা সব করে ফেললো। আরে নতুন এসেছে, হয়তো হিরো সাজতে চাচ্ছে, কয়টা দিন যাক, তারপর সবকিছু ঠিকঠাক করে ফেলবো, চিন্তা করিস না। ওরা ওখানে ঠান্ডা জাতীয় পানীয় পান করলো, আরও কথা বলল, আপনার সন্তানকে কোরআন এবং দ্বীনের শিক্ষা দিন। এদিকে
রাজকে ভালোবাসে রিমি নামে আর একটা মেয়ে, কিন্তু রাজ তাকে পাত্তা দেয় না এখন। মানে রাজও রিমিকে অনেক ভালোবাসতো, কিন্তু যখন রিমিকে নিয়ে প্রায় হোটেলে আসা যাওয়া করতে থাকে